হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার আর আগামীকাল সোমবারেও হাজবেন্ড ছেলের দুজনেরই স্কুল অফিস ছুটি। তো রান্নাবান্নার তো সেরকম কোনো তাড়া নেই, তাই আজকে একটু দেরি করে রান্নাঘরে এলাম। এখন ঘড়িতে বেজে গেছে ওই 9:30 মতো। তো সকালবেলা বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তারপরে এখন যাচ্ছি রান্নাঘরে। আর হাজবেন্ড ছেলে ওরা এখনও ঘুমোচ্ছে। তো কখন খাওয়া দাওয়া হবে তারও কোনো ঠিক নেই, ওরা যে কখন ঘুম থেকে উঠবে সেটা ওরাই জানে। তো যাই হোক, এদিকে ফ্রিজ থেকে একটু মাংস বের করে নিলাম। আর ওই যে বাবা যে আনারসগুলো এনেছিল সেগুলো তো খাওয়াই হয়নি। তো আজকে ভেবেছি যে ওরা যেহেতু বাড়িতে রয়েছে তাই আনারসটা আজকে কাটবো। একটা তো নিয়ে এলাম, আরও একটা রয়েছে। তো ওই খেয়ে শেষ করে ফেলতে হবে, না হলে দেখা যাবে ওগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যে মাংসটা বের করে জলে ভিজিয়ে রাখলাম যাতে করে বরফটা ছেড়ে যায়। আর আজকে নিয়েছি দেশি মুরগির মাংসটা। আর একটা তো রয়েছে হাঁসের মাংস, তো ওটা অন্য একদিন করব ভাবছি। আর মা বললো কি যে দেশি মুরগিটা যেহেতু আগেই কাটা হয়েছিল, তো সেই জন্য ওটাকে আগে রান্না করে খেয়ে নিতে। তো সেই কারণে ওটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে চাল ডাল ধুয়ে বসিয়ে দেবো। আর জানো তো এই কদিন একদম মেঘলা ওয়েদার, ওই মাঝে মধ্যে একটু আধটু বৃষ্টি হচ্ছে আবার একটু আধটু রোদ। তো এরকম হলে জানো তো গরমটা একদমই কমে না। যদি একটানা বৃষ্টি হয় তাহলে কিন্তু গরমটা একটু হলেও কম হয়, তবে ওই কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ্দুরের কারণে প্রচণ্ড গরম আর একদম প্যাচপ্যাচে গরম। তো এই ওয়েদারটা একদমই ভালো লাগে না। আর দেখো এখন যেহেতু মাসের শুরু, তো আমাদের ডালটাও শেষ হয়ে গেছে, মানে রেগুলার তো আমাদের মুসুর ডালটাই বেশি খাওয়া হয়। তো মুসুর ডালটা নিতে গিয়ে দেখলাম ওটা শেষ, মানে যতটুকু আছে আজকে হবে না। তার জন্য এই যে মুগের ডাল নিয়ে নিলাম। তো মুগের ডালটাও অনেক দিন আনা হয়েছে, তবে এটাকে জানো তো ভেজে আর যে কৌটোর মধ্যে রাখবো সেটা করা হচ্ছিল না। তো আজকে যেহেতু রান্নাবান্নার কোনো তাড়া নেই তাই আর কি এই সব ডালগুলোকে একবারে ভেজে নিলাম। তো এখান থেকে আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে ধুয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে। আর বাকিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে কৌটো ভরে রেখে দেবো। আর ডালগুলো ভাজা থাকলে কি হয় বলো তো, যখন তখন নিয়ে রান্না করে নেওয়া যায়, না হলে ওই রান্নার আগে ডাল ভাজতে গেলে আরও সময় নষ্ট হয়। আর এদিকে দেখো, আগের দিন তো আমার মা কিছু কাঁঠালের বীজ পাঠিয়েছিল, তবে এই দিন হাজব্যান্ড অফিস থেকে আরও 1 প্যাকেট নিয়ে এসেছে। হাজব্যান্ডের অফিসের ক্যান্টিনে যে দিদি রান্না করে, ওই দিদি হাজব্যান্ডকে এই কাঁঠালের দানাগুলো দিয়েছে। তো এগুলোকে এখন একদম টানা রোদ্রে দিতে হবে। তো ওই যে বললাম না, এখন যেহেতু আকাশটা মেঘলা, তো সেই জন্য রোদটাও নেই। তো বীজগুলো যদি ঠিকঠাকভাবে শুকিয়ে না রাখতে পারি তাহলে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে দেখো একসাথে আম কাঁঠাল সবই পেকেছে। তো এই বড় আমগুলো ছিল আমার কেনা, আর যে ফ্রুট বাস্কেটে যে আমগুলো রয়েছে ওগুলো তো আমার বাড়ির আম। তো ওই আমগুলোর সাথে জানো তো ভীষণভাবে পরিচিত, মানে সেই ছোটোবেলা থেকেই ওই গাছে আম হয়, আম গাছে উঠে আম পাড়া আম খাওয়া। তো এই বিয়ের পরে এখন আর সেই গাছে কীরকম আম হয়েছে সেটা তো দেখতেই পাই না, বা নিজে হাতে গাছ থেকে আম পেড়ে খেতেও পারি না। তো প্রত্যেক বছর এই সময়টায় ভাই একবার করে আসে এই আম কাঁঠাল এগুলো দিয়ে যাওয়ার জন্য। আর আমরা যদি গেলাম তো গেলাম, আর না গেলে ভাই ওগুলো নিয়ে আসে। তো আম কাঁঠালগুলো তো ওদিকে রেখে দিলাম, আর এখন রান্নার সমস্ত জোগাড় করে নেব। তো কাঁঠালটাকেও আজকেই ভাঙতে হবে, অনেকটাই নরম হয়ে গেছে দেখলাম। তো এখন যদি না খাওয়া হয় বা ওটাকে গুছিয়ে ফ্রিজে না রাখা হয় তাহলে দেখা যাবে ওটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য মানে একটা জিনিস শেষ হওয়ার পরে হয় আম শেষ হয়ে গেলে কাঁঠালটা খাওয়া হতো তাহলে ঠিক ছিল, তবে আম কাঁঠাল দুটোই যেহেতু একসাথেই পেকেছে, তো সেই জন্য না, তো কোনটা আগে খাবো কোনটা পরে খাবো সেটাই মুশকিল হয়ে গেছে। তো হাজব্যান্ড আমটা পছন্দ করলেও কাঁঠালটা খুব একটা খায় না। আর কাঁঠাল খেলে একদম যে রসালো গলে যাওয়া কাঁঠালগুলো আছে, ওই কাঁঠালগুলোকে ওকে মানে ওই রস বের করে সেটা দিয়ে মুড়ি মেখে দিলে তবেই খায়। তাছাড়া এই ধরনের শক্ত কাঁঠাল ও কিন্তু খায় না। আর আমি ওই গলা কাঁঠাল বলো বা এই শক্ত কাঁঠাল বলো, কোনোটাই খাই না, মানে আমার পছন্দ হয় না। তো সেই কারণেই আর কি কাঁঠালটা খাওয়া যেমন তেমন, বেশিরভাগটা নষ্টই হবে। তবে মা বলেছে যতটুকু খেতে পারি খেতে, আর না খেলে ওর দানাগুলো বেছে শুকিয়ে রেখে দিতে। দানাগুলো তো খাওয়া হয় এটা ওটার মধ্যে দিয়ে, মানে পাঁচমিশালি সবজি বলো বা কোনো তরকারি বা ডালের মধ্যে দিয়েও কাঁঠালের বীজটা খাওয়া হয়। আর আমার ঠাকুমাকে দেখতাম কাঁঠালের বীজ সেদ্ধ করে ওটাকে বেটে, মানে ওই আলু ভর্তা যেরকম করে ওইভাবেই করতে। তো সেটা ঠাকুমা যখন ছিল ঠাকুমাই করতো, তো এখন ওটা মা করেও না, আর অনেক দিন হলো সেটা খাওয়াও হয় না। তো এই ধরনের বাটা ভর্তা এগুলো রান্না করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ।
আর আমার যেহেতু প্রত্যেক দিনই বলতে গেলে তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, তো সেই জন্য ওই ধরনের খাবারগুলো আর আমার করাও হয় না, খাওয়াও হয় না। তো ওদিকে একটু ডালের জন্য পেঁপে কেটে নিয়েছিলাম, আর উচ্ছে আলু ভাজা করার জন্য উচ্ছে আলুটা কেটে নিয়ে উচ্ছে আলুটা ভাজাও করে নিয়েছি। আর এখন এই যে মুগের ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো ডালের মধ্যে একটুখানি আদা জিরে বাটা ফোড়ন দিয়েছি, আর ডালটা তো আজকে পেঁপে দিয়ে করেছি। তো ওদিকে ডাল, উচ্ছে আলু ভাজা ওগুলো হয়ে গেছে, মানে সকালের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তো এখন দেখি হাজবেন্ড ছেলে ওরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন ভাবছি আনারসটা কেটে ওদেরকে দেবো, সেই সঙ্গে আমিও খাবো। তো সকালবেলা মানে খালি পেটে আনারসটা খেলেই নাকি ভালো। তো সেই কারণে এখনও যেহেতু আমরা সকালের খাওয়া দাওয়া করিনি, তাই ভেবেছি এখন আনারসটা কেটে সবাই মিলে খেয়ে নিই। তো ছেলে তো এমনি চিবিয়ে খাবে না, ওকে একটু রস করেই দিতে হবে। আর হাজবেন্ড আর আমি এমনিই খাবো। তো ওদিকে হাজব্যান্ডকে আনারসটা দিয়ে এসেছি, তো বলল চা করে দিতে। তো সেই জন্য হাজব্যান্ডের জন্য আর আমার জন্য এখানে চা বসিয়ে নিলাম। তো সকাল থেকে তো আমারও কিছু খাওয়া হয়নি, এসেই ওই যে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর একা একা কিন্তু চা খেতেও ভালো লাগে না। তো সেই কারণে হাজব্যান্ড যেহেতু ঘুমোচ্ছিল, তাই আমার সকালবেলা চাটা করাও হয়নি আর খাওয়াও হয়নি। তো এখন দুজনের জন্য চা করে নিলাম। আর ছেলের জন্য এখন একটু জুস বানাতে হবে। তো প্রথমে ভেবেছিলাম কি জানো তো, ও এই জুসটা খেতে চাইবে না, কারণ ওর সবথেকে পছন্দের জুস হলো মুসুম্বি লেবুর রস। তো সেটা করে দিলে ও খুব ভালোভাবে খেয়ে নেয়, ওটা নিয়ে ওকে কোনো কিছু বলতে হয় না। তবে অন্যান্য কিছু ফল খাওয়াতে গেলে না প্রচণ্ড মানে ওর পিছনে সময় দিতে হয়, বা ওকে বারবার ফোর্স করতে হয় খাওয়ার জন্য। তবে ও খায় কি না খায় সেই কারণেই অল্প করেই আর কি একটুখানি জুস বানিয়েছিলাম। তো ওকে দেওয়ার পরে না ওর খুব পছন্দ হয়েছে এটা। বলছিল যে মা এই জুসটা তো খুব টেস্টি, আমাকে আরও একবার দাও। তো ওকে এই যে এইটা তো করে দিয়েছিলাম, তারপরে কিন্তু আবারও আর একটু জুস বানিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও কিছুক্ষণ পরে এসে চাইছিল। তো যেহেতু আজকে ওর দুবার করে জুস খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে আর দিইনি। তো আরও একটা আনারস তো রয়েছে, তো ভাবছি ওটা থেকে ওকে বেশ খানিকটা জুস করে দেব। আর যে বাকি অর্ধেকটা রয়েছে ওইটুকু ভাবছি নিচে দিয়ে দেবো। যেহেতু কাটা হয়ে গেছে, না খাওয়া হলে নষ্ট হয়ে যেতে পারে, আবারও ওটাকে ফ্রিজে রাখবো। তাই ভাবছি ওটা ওদেরকে দিয়ে এলে ওরা খেয়ে নেবে। আর এদিকে এখন সকালের খাওয়া দাওয়া করব। তো ওই যে বলছিলাম না, আম কাঁঠাল সব একসাথেই পেকেছে। তো এখন আমগুলোকে কেটে নিচ্ছি। এই আমটা দেখলাম একটুখানি নষ্ট হয়ে গেছিলো, তো সেই জায়গাটাকে ওই যে কেটে ফেলে দিলাম। আর বাকিটা কেটে নিলাম। তো এই আমগুলো এক্সেস হতো না জানো তো, যদি না বাড়ি থেকে আম না নিয়ে আসতো। তো যেহেতু আম প্রায় শেষ হতেই চললো, তো আমি না বেশি করেই এই বড় আমগুলো রেখেছিলাম। যেহেতু হাজব্যান্ড প্রত্যেকবার খাওয়ার সময় মানে আম চাই, তো সেই কারণেই একসাথে ওই 4 কিলো মতো আম রাখা হয়েছিল বাড়ি থেকে। আর তার মধ্যে হঠাৎ করে বাবা ভাই এলো, তো ওরা তো আসার সময় বাড়ি থেকে আম আনবেই। কারণ আমাদের বাড়ির উপরে মানে বাড়ির উঠোনেই যে দুটো আম গাছ আছে, তারই আম খেয়ে আমরা শেষ করতে পারি না। পুরো মানে আষাঢ় মাসের শেষ পর্যন্ত আম থাকে। তাছাড়া তো আমাদের ওই যে বলেছি না, দুটো আমের বাগান আছে। তো আমাদের বাড়িতে জানো তো আমের অভাব নেই। একটা সময় গেছিলাম, তো দেখি আমটা ঘরের মেঝেতে এরকম মানে সব জড়ো করা আছে, আর আমের রস বেয়ে মেঝে দিয়ে গড়িয়ে পড়ছে। তো আমাদের জানো তো এই আম কাঁঠাল, মানে কাঁঠাল তো খুব একটা নেই। তবে আমাদের ওই আম বাগানের আম ওইগুলো কোনো কিছু মানে 1 কিলোও বিক্রি করা হয় না। সব আমাদের নিজেদেরই খাওয়া হয়। তাছাড়া আমার মা, আমাদের যেহেতু গরু আছে দুধ দেয়, তো পাড়ার সকলকেই একদিন করে আম আর দুধ খেতে দেয়। মানে সবার বাড়িতে বাড়িতে কিছুটা দুধ দেয়, আর তার সঙ্গে কয়েকটা আম দেয় প্রত্যেককে আর কি খাওয়ার জন্য। আর আমাদের ওই যে বললাম না, একটা আমও বিক্রি করা হয় না। বাগানে যত আম হয় বা আমাদের বাড়িতে যত আম হয়, সবই আমাদের নিজেদের খাওয়া হয়। মা আমসত্ত্ব দেয়। আর কি বলতো, যেহেতু গরুও আছে, তো খাবার দাবার এক্সেস হলে না গরুকেই দিয়ে দেওয়া হয়। তো আমাদের ভাত বলো সবজি বলো মানে, তারপরে এই যে আম বাগানের কলা, তো সব কিছু এক্সেস হলে গরুকেই দেয়। খুব একটা আমাদের মানে আমাদের কোনো কিছুই আর কি বিক্রি করে না। তো যাই হোক, এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া তো করে নিয়েছি। তারপরে সকালে যে চায়ের বাসনগুলো ছিল, তারপর জুসের যে গ্লাসটা ছিল, সেগুলোকে এখন ধুয়ে রেখে দেবো। তো এই জুসের গ্লাসটা ছেলের জন্যই কেনা হয়েছিল, আরও একটা রয়েছে। তো ও ওই যে বিভিন্ন রকম ফলের জুস খেতে গেলে না ভীষণ বায়না করে, খেতে চায় না। তো সেই জন্য ভেবেছিলাম যে এরকম সুন্দর গ্লাসে করে যদি ওকে জুস করে দেওয়া যায়, তাহলে হয়তো মানে পছন্দ করে খেয়ে নেবে। তো সেই কারণে এরকম দুটো গ্লাস কিনেছিলাম অনেক দিন আগে।
তবে ওই রাখার অসুবিধার কারণে আর কি ব্যবহার করা হতো না, ওগুলো ওই শোকেজের মধ্যে তোলাই ছিল। তো এখন যেহেতু মানে রাখার ব্যবহার করতে খুব সুবিধা হয়েছে, মানে রাখার জায়গাও একদম হাতের কাছে হয়েছে, তো সেই কারণেই কাঁচের বাসনগুলো এখন কিন্তু ব্যবহার করতে খুব সুবিধাই হয়েছে। তো তারপরে এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করব। তো বাড়ি থেকে মা যে দেশি চিকেনটা পাঠিয়েছিল সেটার মধ্যে দেখলাম যে ডিম হয়েছে, তো একটা তো বড় ডিম আছেই, তার সঙ্গে ছোট ছোট যে ডিমের থোকাগুলো হয় সেগুলোও রয়েছে। তো আমার ছেলে দেখে তো ভীষণ মন খারাপ যে মুরগিটাকে কেন মেরে ফেললে, বাচ্চা দিত। তো সে কথাই হচ্ছে মাকে ফোন করে বলছিলাম, মানে এরই মধ্যে হচ্ছে মা ফোন করেছিল। তো মা সেই যবে থেকে বাবা এসেছে তবে থেকেই ফোন করে জিজ্ঞেস করছে যে এগুলো খেয়েছি নাকি, ঠিক করে গুছিয়ে রেখেছি কি না। তো এই রান্না করতে করতেই আর কি মা ফোন করেছিল, তো বলছিল যে এইভাবে এইভাবে রান্না করতে। তো জানো তো আমি হচ্ছে ওই মুরগির মাংসটা ডিম সমেত আর কি কষতে দিয়ে দিয়েছিলাম, সেই কারণে না ডিমটা ফেটে গেছিলো। তো সেই কথাই মা জিজ্ঞেস করছিল যে ডিমটা কি ঝোলে দিয়েছো নাকি কষিয়ে নিয়েছো। দিয়ে আমি বলছি কি আমি কষিয়ে নিয়েছি। তো সেই সময় মা বলল যে কষাতে হতো না, তাহলে ডিমটা গোটা থাকতো, তো ঝোলে দিতে হতো। তো আমি কিন্তু মাকে বলিনি যে ডিমটা ফেটে গেছে, তো মা বুঝে গেছে যে আমি যেহেতু ডিম সমেত কষিয়েছি, তো সেই কারণে ডিমটা ফেটেই গেছে। যেহেতু মা আগে পরে রান্নাবান্না করেছে এরকম, তো সেই জন্য মা জানে আর কি যে ডিমটা মানে ঝোলে না দিয়ে যদি কষিয়ে নিই তাহলে ডিমটা ফেটে যাবে। তো এদিকে মশলাটা কষে মাংসটাও কষতে দিলাম। তো চলো এখন তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ পাহিদা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে কি যে ভালো লাগছে তোমাকে নতুন রান্নাঘরে দেখতে, খুব সুন্দর গুছিয়েছো কিচেনটা, বাবা মা আসলে খুব ভালো লাগে, আমি দুজনকেই হারিয়েছি তাই খুব মিস করি এটা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আর তুমি মন খারাপ করো না, কারণ বাবা মা তো সকলের সব দিন থাকে না, সবাইকেই হচ্ছে চলে যেতে হয় একটা সময়। তো আমারও যখন মনে পড়ে যে একটা সময় আমার বাবা মা থাকবে না বা ওনাদেরকে আর দেখতে পাবো না, তো সেই কথা ভাবলেই আমার এখন থেকেই মন খারাপ হয়। আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো বোন, অসাধারণ দেখতে হয়েছে রাইসটা, খেতেও খুব ভালো হবে, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো সামিয়া লিখেছে যে দিদিভাই আজকের ভিডিওটাও অনেক ভালো হয়েছে, তোমার রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, লাভ ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ সামিয়া, অনেক ভালোবাসা তোমাকে, খুব ভালো থেকো তুমি, আর এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু ঘড়িতেও অনেক বাজে, কারণ আজকে এমনিতেই দেরি করে রান্না শুরু করেছিলাম, তার উপরে হচ্ছে রান্নার মাঝে আবার ব্রেক নিয়েছিলাম। তো এই রান্নাঘরের কাজ কমপ্লিট করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। তো ওই যে সকালে যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি তাই কোনো অসুবিধা নেই। আর এখন হচ্ছে স্নান পুজো, তারপরে এই যে ঘরদোরগুলো একটুখানি পরিষ্কার করতে হবে। তো এই পরপর দুটো দিন ওরা বাড়িতে রয়েছে, তো সেই জন্য নিজের জন্য একটুও সময় বের করতে পারছি না। বাড়িতে থাকলে যেটা হয় আর কি, তো এই কাজ করছি আর মনে মনে ভাবছি কবে যে স্কুলটা খুলবে আর অফিসটা খুলবে, তাতে করে আমি হচ্ছে নিজের জন্য একটুখানি সময় বের করতে পারি। তো যাই হোক, ওদেরকে ওই স্টাডি রুমে পাঠিয়ে দিয়েছি, আর এখন এই যে বেডরুমটাকে গুছিয়ে নিলাম। তো ঘরটাও মুছতে হবে, তো আগে ঘরটাকে ঝাড় দিয়ে নেব, তারপরে হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে শুভ জন্মদিন দিদি, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটু দেরি হয়ে গেল। থ্যাংক ইউ রিয়া, কোনো ব্যাপার না গো, তুমি যে এই যে ভালোবাসা দিয়ে আমার জন্য উইশ করেছো এটাই আমার কাছে অনেক। তুমিও পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ। তো পূজা লিখেছে খুব সুন্দর হয়েছে জিনিসপত্রগুলো, ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পূজা, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা মালাকার। তো প্রিয়াঙ্কা লিখেছে রান্নাঘর সাজানোটা খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রোডস অ্যান্ড রাইমস থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে ওই ম্যাটটার উপর ওয়াটারপ্রুফ ওয়াল স্টিকার লাগিয়ে নিও, ভালো লাগবে। হ্যাঁ দিদিভাই, দেখি ওরকমই কিছু একটা করতে হবে, না হলে খুব তাড়াতাড়ি জিনিসটা নোংরা হয়ে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে ওটা। আরও কমেন্ট করেছিল হাউস ওয়াইফ ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমারও বাবা মা যখন চলে যায় খুব মন খারাপ লাগে তখন। হ্যাঁ দিদিভাই, আমারও তো মনটা ভীষণ খারাপ হচ্ছিল, আর প্রত্যেকেরই হয়তো তাই, প্রত্যেক মেয়েদেরই যখন বাবা মা মানে নিজেদের বাড়িতে এসে চলে যায় তখন যাওয়ার পরে না মনটা ভীষণ খারাপ লাগে। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো যেহেতু আজকে সব কিছু করতে একটু দেরি হয়ে গেছিলো, তো স্নানের পরে না চুলটাকে আর আঁচড়ানোও হয়নি, সেই সঙ্গে সিঁদুরটাও পরা হয়েছিল না। তো এখন সিঁদুর পরলাম, চুলে একটুখানি সিরাম লাগালাম, আর হচ্ছে একটুখানি ক্রিমও লাগিয়ে নিলাম।
আর জানো তো এই নেল পলিশটা আমি প্রায় 5-6 মাস আগে কিনেছিলাম 250 টাকা দিয়ে। তো শুনেছি জেল নেল পলিশ খুব ভালো হয়, অনেক দিন স্টে করে। তো সেই কারণে অ্যামাজন থেকে 250 টাকা দিয়ে এই জেল নেল পলিশটা আমি কিনেছিলাম। তবে জানো তো এটা মানে হাতে দিয়ে সারা রাত ওয়েট করার পরেও এটা যেন শুকিয়েছিল না। তো আমি ভেবেছিলাম হয়তো মানে নেল পলিশটা খারাপ, তো সেই কারণে এটা শুকোয়নি। তো এই কিছুদিন আগেই জানতে পারি যে এই ধরনের নেল পলিশগুলো শোকানোর জন্য যে ইউভি লাইটগুলো আছে ওগুলো দরকার হয়। তো আমার যেহেতু এত দামি একটা নেল পলিশ ঘরে পড়েই রয়েছে, তাই ভাবলাম কম দামি একটা ইউভি লাইট কিনে নিই, যাতে করে এই নেল পলিশটা আমি ইউজ করতে পারি বা নেল পলিশটা পরে ওটা দিয়ে শুকিয়ে নিতে পারি। তো সেই কারণেই খুব কম প্রাইসেই আমি একটা ইউভি লাইট কিনেছি। তো এই নেল পলিশটা এখন পরে ভাবছি বসে বসে ওই ইউভি লাইট দিয়ে এগুলোকে শুকিয়ে নেব। আর তারপরে দেখো নেল পালিশটা কিন্তু ভালোভাবে শুকানোও হয়নি। এরই মধ্যে ছেলে বায়না শুরু করেছে যে ওর খিদে পেয়েছে, ওকে এই চিনির পরোটা বানিয়ে দিতে হবে। সেই সঙ্গে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, হাজবেন্ডেরও বায়না যে ওকেও এই চিনির পরোটা করে দিতে হবে। তো কোনোরকম করে এক হাতে পড়েছিলাম, ওটাকেই শুকিয়ে নিয়ে এই যে চলে এলাম চিনির পরোটা তৈরি করতে। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।